সোহান আবারও তেড়ে যায় আকাশকে মারার জন্য। খালেক সাহেব আকাশকে ছেড়ে সোহানকে আটকানোর চেষ্টা করে। এই সুযোগে পিছন থেকে আকাশ সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহানকে কষে একটা লাগিয়ে দেয়, যার ফলে সোহান সাথে সাথে ডুলির ভ্রামণ করে মাটিতে পড়ে যায়। আকাশের এক শীতে সোহানের দুনিয়াদারি উলটপালট হয়ে গিয়েছে। নাক ফেটে অনবরত রক্ত পড়ছে। রক্তের কারণে চেহারার নকশা বদলে গিয়েছে সোহানের। সারা মুখ রক্তে লাল হয়ে গিয়েছে। মাটির মধ্যে শুয়ে নাক চেপে ধরে আছে সোহান। তনুর সোহানের অবস্থা দেখে সোহানের কাছে দৌড়ে আসে। আকাশ সোহানের অবস্থা সত্যিই 12টা বাজিয়ে দিয়েছে। এত সময়ের প্রতিশোধ আকাশ একবারে উঠিয়ে নিয়েছে, হিসেব বরাবর। তবে আকাশের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তনুর আচরণে। রক্ত জনের শরীর থেকে পড়ছে, কিন্তু তনু তাকে নয় সোহানকে সামলাচ্ছে। রক্তের সাথে চোখের জল ঝর্ণার পানির ন্যায় টলমল করে পড়ছে আকাশের চোখ থেকে। হতভাগার মতন তাকিয়ে আছে তনুর দিকে আকাশ। আর তনু সোহানকে সামলে মাটি থেকে ধরে উঠে বসায়। আকাশের উপরে প্রচণ্ড রাগ উঠছে তনুর। ইচ্ছে করছে আকাশকে এখনই করে ফেলতে, তবে এমনটা করা সম্ভব নয়, কারণ অনেক মানুষজন রয়েছে উপস্থিত। তার উপরে একটা মানুষকে করা 2-4টে কথা নয়। সোহানকে কোনো মতে সামলে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, আকাশ, এই মুহূর্তে তুই আমার অফিস থেকে বের হ, না হয় কিন্তু আমার হাতে তোর কোনো অঘটন ঘটবে। তোর কত বড় সাহস, তুই আমার সোহানের শরীরে ঘাত করিস? তুই তো এর জন্য কখনোই ক্ষমা পাবি না আকাশ। একদম জানে রে ফেলবো তোকে। আমার সোহানের গায়ে হাত উঠানোর ফল তোকে অবশ্যই ভোগ করতে হবে। অবশ্য আমার সমস্ত প্রতিশোধ নেওয়া শেষ তোর উপরে। কিন্তু একটু আগে যেটা করলি সেটার কারণে আমি নয়, সোহান তোর উপরে নিজেই প্রতিশোধ নিবে। আর সেই সময় আমি সোহানকে সঙ্গ দিব। তুই নিজের জীবনে আরো একটা মুসিবত ডেকে এনেছিস সোহানের উপরে হাত তুলে। আমার প্রতিশোধের পালা শেষ, কিন্তু সোহানের নতুন করে পালা শুরু হয়েছে। তুই পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও সোহান তোকে খুঁজে বের করবে। এবার আমার চোখের সামনে থেকে দূর হ। আগামীতে যেন আর কখনো তোর সাথে আমার দেখা না হয়। আর যদি হয়েও থাকে, তাহলেও যেন তোর লাশের সাথে আমার দেখা হয়। এখন বের হ তুই আমার অফিস থেকে। তোর মতন ছোট লোক আমার অফিসে থাকার কোনো যোগ্যতাই রাখে না। তনুর কথা শুনে আকাশের প্রচণ্ড হাসি পায়। তনুর কথার কোনো প্রত্যুত্তর না করে সজোরে হাসতে হাসতে তনুর অফিস থেকে বেরিয়ে চলে যায়। আপদ বিদায় হয়েছে অফিস থেকে। আকাশ চলে যাওয়ার পর তনু কয়েকজনের সাহায্যে নিয়ে সোহানকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় সোহানের নাকের ভিতরে হালকা করে চোট লেগেছে। তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তনুর শান্তিতে নিঃশ্বাস ফেলে ডক্টরের কথা শুনে ভিতরে ভিতরে বেশ আনন্দ লাগছে তনুর। একে তো সোহানের তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দ্বিতীয়ত আকাশের উপরে আজ সে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়েছে। সোহানকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে তনু। আনন্দের কোনো সীমা নাই তনুর। এর আগে কখনো তার কোনো কিছু নিয়ে এতটা আনন্দ হয়নি। আজ যে আনন্দটা হচ্ছে আকাশের উপরে প্ল্যান মোতাবেক সমস্ত প্রতিশোধ নিতে পেরে। খুশি মনে বাসায় এসে নিজের কে বলে, মা, আজ আমি বেশ খুশি। জানো, আজ আমি ওই আকাশের উপরে সমস্ত প্রতিশোধ নিয়েছি। আমার বাবার প্রতিশোধ এবং আমাকে করা অপমানের শোধ আজ আমি আকাশের উপরে তুলেছি। অফিসের সকল কর্মচারীর সামনে তাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছি। আর সেই সঙ্গে তাকে সোহানের হাতেও খাইয়েছি। আমার কি যে আনন্দ হচ্ছে মা জানো। আমার এই জীবনের সব চাইতে বড় পূর্ণতাটা যেন আজ আমি পেয়েছি আকাশের উপরে প্রতিশোধ নিতে পেরে। একেবারে নাক মুখ ফাটিয়ে দিয়েছে সোহান আকাশের। আমায় অপমান করার সমস্ত ফল আজ আকাশ পেয়েছে। কত বড় সাহস তার, সে আমায় অপমান করেছিল প্রেমের প্রপোজাল দেওয়ায়। আজ তার স্ট্যাটাস তাকে বুঝিয়ে দিয়েছি, রাস্তার টোকাই হয়ে আমার সাথে বাহাদুরি দেখায়। আজ একদম পরিপূর্ণ ক্ষোভ মিটিয়েছি আকাশের উপর। তনুর সমস্ত কথাবার্তা শুনে রাগে তনুর এর চোখে পানি চলে আসে। মেয়ের কথাবার্তা শুনে নিজেকে দমানো মুশকিল হয়ে উঠেছে তনুর এর। কষে তনুর 2 গালে 2টো পোপর লাগিয়ে দেয় তনুর মা। তনু আশ্চর্য হয় তার এর এমন আচরণে। গালে হাত দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, মা, তুমি আমায় রলে কেন? তোমার তো আমার খুশিতে খুশি হওয়া উচিত মা। সেই জায়গায় তুমি আমায় পোপর রলে। হ্যাঁ রেছি।
কারণ তুই যেই বড় অন্যায়টা করেছিস আকাশের উপরে, সেটা এর আগে দুনিয়ার বুকে কেউ কারোর সাথে করেনি। মা, আমি কিসের অন্যায় করেছি আকাশের উপরে? অন্যায় তো সে আমার সাথে করেছে, তাকে প্রেমের প্রপোজাল দেওয়ায় আমাকে অপমান করেছে। আমার বাবার দুঃসময়ে তারা সাহায্য না করে আমার বাবাকে রার জন্য ছেড়ে দিয়েছিল। আজ তাদের কারণে আমার বাবা বেঁচে নেই। তার উপরে সে আমায় পার্টিতেও অপমান করেছে। আর তুমি বলছো আমি তার উপরে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়ে অন্যায় করেছি? হ্যাঁ, তুই অন্যায় করেছিস। আর তোর অন্যায়টা এত বড় যার কারণে হয়তো সৃষ্টিকর্তার আরশ সহ কেঁপে উঠেছে। তনু, তুই একটা নির্দোষ ছেলের উপরে প্রতিশোধ নিয়েছিস, যেটার কারণে তুই এই জীবনে হয়তো কোনোদিন ও ক্ষমা পাবি না। মা, আকাশকে তোমার কোন দিকে নির্দোষ মনে হচ্ছে? সে যে আমার সাথে এত কিছু করেছে সেসব কি তোমার কাছে কিছুই মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না। কারণ তুই এখনো সত্যিটা জানিস না। কিসের সত্যি আমি জানি না মা। শুনতে চাস কোন কি তুই জানিস না? হ্যাঁ, শুনতে চাই। ঠিক আছে, বলছি। তবে আমি কখনোই চাইনি তোকে এই সত্যিগুলো বলতে, কিন্তু শেষমেশ বাধ্য হচ্ছি বলতে। শুরুতে তোর বাবার কথা দিয়েই শুরু করি। তোর বাবা আর সেলিম সাহেব একসাথে বিজনেস করত, কিন্তু মাঝপথে তোর বাবাই সেলিম সাহেব থেকে আলাদা হয়ে অন্য একটা কোম্পানির সাথে হাত মিলিয়ে অধিক অর্থের লোভে বিজনেস করেছে। আর সেটাই তোর বাবার কাল হয়েছে। তোর বাবা সেলিম সাহেবকে রেখে যেই কোম্পানির সাথে শেয়ারে বিজনেস করেছে সেই কোম্পানি তো ডুবেছে, সাথে তোর বাবাকেও ডুবিয়েছে। তোর বাবার সমস্ত টাকা পয়সা নিজের কারণে হারিয়েছে। সেলিম সাহেব অনেকবার তোর বাবাকে বুঝিয়েছিল এমনটা না করতে, কিন্তু তোর বাবা সেলিম সাহেবর একটা কোথাও শোনেনি। উল্টো আরও ব্যাংক থেকেও অনেক লোন নিয়েছিল তোর বাবা নতুন করে বিজনেস করার জন্য। সেলিম সাহেব তোর বাবার কারণে প্রচণ্ড কষ্ট পেয়েছে, কিন্তু তারপরেও তোর বাবার বিপদে সেলিম সাহেব এগিয়ে এসেছিল। কিন্তু তোর বাবা নিজেই সাহায্য নেয়নি, কারণ এমনিতেই সেলিম সাহেবের কথা না শোনায় তোর বাবার প্রচণ্ড লজ্জাবোধ কাজ করছিল। তাই তোর বাবা সেলিম সাহেবের সাহায্য নেয়নি। আর এই বিষয়টা থেকে তুই নিজেও বেখবর। অবশ্য তোকে ইচ্ছা করেই জানানো হয়নি, কারণ তোর বাবা অতিরিক্ত অর্থের লোভ করতে গিয়ে সব হারিয়েছি সেটা তুই জানতে পেলে তোর নজরে তোর বাবা নিচে নেমে যাবে। তাই তোর বাবা সেটা তোকে জানাতে বারণ করেছে। এরপর যখন তোর বাবা রা যায়, তখন তোর বাবার লোনের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকজন আমাদের বাড়িটা নিয়ে নেয়। কিন্তু তারপরেও লোন পুরোপুরি পরিশোধ হয় না। তখন আকাশের বাবা নিজে বাকি টাকা পরিশোধ করেছে। এবার আসি আকাশের কথায়। তুই আকাশকে কখন থেকে ভালোবাসিস সেটা আমি জানি না। তবে তুই যখন ক্লাস 7-8-এ পড়িস তখন থেকেই আকাশ তোকে পছন্দ করে। তোর আর শোভানের বিষয়টা সে সহ্য করতে না পারায় পার্টিতে সে তোকে অপমান করেছে। আর গত 5 বছর আগে সে তোকে যেই অপমানটা করেছে সেটা ইচ্ছা করেই করেছে। কারণ যাতে করে আমাদের যেই নাম ডাকটা খারাপ হয়েছে সেটা তুই আবার ফিরিয়ে আনতে পারিস। তখন সে তোর আচরণে সাড়া দিলে তুই আজ কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতি না। তোকে অপমান করে সে তোর মধ্যে একটা জেদ ঢুকিয়ে দিয়েছে, যাতে করে তুই তোর বাবার চাইতেও অনেক বেশি নাম ডাক অর্জন করতে পারিস। আকাশ তোকে এবং আমাদের পরিবারকে অনেক বেশি ভালোবাসত। তাই আমাদের ভালোর জন্য সে এমনটা করেছে। এমনকি তুই যেই টাকা দিয়ে বিজনেস করছিস সেটা আকাশের এই দেওয়া টাকা। কিন্তু আকাশ তোকে এসব বিষয়ে কখনো না বলতে বলেছে, কারণ সে চায় না তুই তার কাছে কখনো ছোট হয়ে থাক। এমনকি সে তোর বিপদে উপকার করেছে সেই কারণে তুই তাকে ভালোবাসো। সে সব সময় চাইতো তোদের ভালোবাসাটা যেন পিওর হয়, কখনো যেন তোদের ভালোবাসার মধ্যে তার উপকারের প্রসঙ্গটা না আসে। তার জন্যই সে সব সময় ওইসব কথা লুকিয়ে গেছে। এমনকি আমাকেও বারণ করেছে কখনো তোকে এসব বিষয় না বলতে। তাই আমি তার দেওয়া টাকা তোকে দিয়ে বলেছিলাম এসব আমার নিজের জায়গা বিক্রির টাকা। কিন্তু সত্যিকার অর্থে টাকাটা আমায় আকাশ দিয়েছিল তোকে দেওয়ার জন্য। আমার কোনো জায়গা জমিন ছিল না। কিন্তু তুই কি করলি? তার দেওয়া টাকায় রাজপ্রাসাদ বানিয়ে সেই রাজপ্রাসাদে দাঁড়িয়ে তাকে অপমান করলি। হায় রে তনু, তোর কিছুই থাকবে না রে। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি তোর মা হয়ে বলছি, তুই কোনো কুল কিনারা খুঁজে পাবি না। সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তোর। অন্যায় ভাবে কখনো মানুষের উপরে প্রতিশোধ নিলে সৃষ্টিকর্তার আরশ সহ কেঁপে উঠে। তার মনের আঘাতে তুই যেই রাজপ্রাসাদ বানিয়েছিস সেই রাজপ্রাসাদের একটা ইটের টুকরোও খুঁজে পাবি না। আমার কথাটা মিলিয়ে নিস তুই।
তনুর মা অরের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আর তনু তার মা অরের মুখ থেকে সমস্ত সত্যি কথা শোনার পর যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। সারা শরীর থরথর করে কাঁপছে তনুর। মনের ভিতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না। নিজের মা অরের মুখ থেকে অপ্রিয় সত্যিগুলো শোনার পর নিজের অনিচ্ছাতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। কলিজাটা বেধড়ক ভাবে মোচড় দিচ্ছে তনুর। মনে হচ্ছে যেন কেউ নিজের হাতে ধরে কলিজাটাকে কোচলাচ্ছে। ধাপাস করে মাটিতে বসে ফুফিয়ে কাঁদতে শুরু করে তনু। নিজের হাতে দিয়ে সে সবকিছু শেষ করে ফেলেছে। কত বড় ভুল করেছে সেটা সে এখন উপলব্ধি করতে পারছে, কিন্তু এখন উপলব্ধি করে আর কি হবে? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। মেয়ের কান্নাতে মা অরের কলিজায় এক ফোঁটাও ফারাক পড়ছে না। যেখানে সন্তানের কান্নায় মা অরের ভিতরে ভূমিকম্প শুরু হয়, সেখানে তনুর কান্না তনুর মা অরের ভিতর পর্যন্ত পৌঁছাচ্ছে না। এত বড় পাপ করেছে তনু। উল্টো আরো রাগান্বিত কণ্ঠে মেয়েকে বলে, এখন কাঁদছিস কেন? তোর তো আনন্দে থাকার কথা প্রতিশোধ নিতে পেরে। আমি বারবার বলেছিলাম এমনটা করিস না। যা হয়েছে গত 5 বছর আগে চলে গিয়েছে। কিন্তু না, আমার কথার অমান্য করে তুই ঠিকই প্রতিশোধ নিয়েছিস। আসলে তোর মতন মেয়ে আমি গর্ভে ধরে নিজের গর্ভকে কলঙ্কিত করেছি, এছাড়া আর কিছুই নয়। একদম কাঁদবি না। কাঁদলে গলাটি প্রেমে রে ফেলবো। মায়া, কান্না থামা। ও মা প্লিজ এইভাবে বলো না। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বুঝে। মা প্লিজ আমাকে একটা বার শুধরানোর সুযোগ দাও। আমার কাছে সুযোগ চেয়ে কোনো লাভ নেই। সুযোগ যার কাছে চাইলে কাজ হবে তার কাছে গিয়ে চা। তনু মাটি থেকে উঠে দাঁড়ায়। তার মা ঠিক কথাই বলেছে। ক্ষমা তার আকাশের কাছে চাওয়া উচিত। 1 সেকেন্ড ও আর দেরি না করে গাড়ি নিয়ে আকাশের বাসায় চলে যায়। কিন্তু আকাশের বাসায় গিয়ে জানতে পারে আকাশ বাসায় যায়নি। বাসায় না পেয়ে গাড়ি নিয়ে এদিক সেদিকে পাগলের মতন খুঁজতে থাকে আকাশকে। কিন্তু কোথাও আকাশের দেখা মিলে না। অসংখ্য বার ফোন করে, কিন্তু ফোন প্রতিবারই বন্ধ আসে। তনু না খেয়ে না দেয় সেই বিকাল 4টা থেকে আকাশকে খুঁজে বেড়াচ্ছে। রাতের বাজে 11টা। এখনো আকাশের দেখা মিলেনি। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে আকাশের মা অরের কাছে ফোন করে জিজ্ঞাসা করে আকাশ বাড়ি গিয়েছে কিনা। কিন্তু আকাশের মা ভয়ার্ত কণ্ঠে জানায় আকাশ এখনো বাড়ি ফিরেনি। আকাশের মা অরের ও প্রচণ্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে। এত রাত হয়ে গেছে কিন্তু এখনো আকাশ বাড়ি ফিরেনি। হতাশাগ্রস্ত হয়ে ছেলে বাড়ি ফিরে আসার প্রত্যাশায় বসে আছে রহিমা বেগম। ওইদিকে তনুর ভিতরে প্রচণ্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে। আবারও গাড়ি করে খুঁজতে শুরু করে আকাশকে। রাত বাজে 12টা। এখনো অবধি আকাশের খোঁজ মিলেনি। এত খোঁজার পরেও না পেয়ে হতাশ হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে তনু। শরীর প্রচণ্ড ক্লান্ত। চোখের পানি গাল বেয়ে এখনো পড়ছে সেই বিকাল থেকে। বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে প্রবেশ করে। এমন সময় হুট করে তনু দেখে আকাশ তার রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তনু আকাশকে দেখতে পেয়ে কোনো কথাবার্তা ছাড়া এক দৌড়ে আকাশের কাছে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ কোনো কথাবার্তা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তনু উপলব্ধি করতে পারে আকাশের মনে প্রচণ্ড অভিমান জন্মেছে। অভিমান ভাঙাতে আকাশের চোখে মুখে অসংখ্য চুমু এঁকে দেয় তনু। কিন্তু তাও আকাশ কোনো কথাবার্তা বলে না। তনু বুঝতে পারে আকাশের রাগ এভাবে কমবে নিয়ে। আকাশের রাগ ভাঙাতে হলে অন্য কিছু করতে হবে। হাত চেপে ধরে আকাশকে নিয়ে সোজা ছাদে চলে যায়। এরপর ছাদের এক জায়গায় নিয়ে গিয়ে পাশাপাশি বসে এক একবার এক একটা করে আকাশের রাগ ভাঙানোর চেষ্টা করে। কখনো আকাশের গালে চুমু খাচ্ছে, কখনো আকাশকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। এভাবে 2 ঘন্টা কেটে যায়। অবশেষে 2 ঘন্টার প্রচেষ্টার পর আকাশের রাগ ভাঙে। তনুর কাছে পারস্য বিজয় করার মতন লেগেছে আকাশের রাগ ভাঙানোটা। তনুর পাগলামি দেখে মুচকি হেসে দেয় আকাশ। তনুর মুখেও হাসি ফুটে উঠে আকাশের রাগ ভাঙাতে পেরে। এমন সময় তনুর কাছে একটা ফোন আসে। কাঁধের মধ্যে ঝুলে থাকা ছোট সাইড ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে তনু। তখনই অপর পাশ থেকে কেউ একজন বলে উঠে, 2 ঘন্টা আগের রোড অ্যাক্সিডেন্টে একজন লোক মারা গিয়েছেন। জিনার শরীর অ্যাক্সিডেন্টে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আমরা কোনোভাবেই শনাক্ত করতে পারছি না উনিকে। লাশের কাটা আলাদা, একটা হাত আর থেতলে যাও দেহটা শুধু পড়ে রয়েছে। মাথার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। তাই লাশের বিষয়ে কাউকে ইনফর্ম করতে পারছিলাম না। তবে আমরা উনাকে সার্চ করে শুরুতে উনার একটা মানিব্যাগ পেয়েছি।
যেখানে স্বর্ণকারের দোকানের একটা রিসিট ছিল। এছাড়া আর কোনো আইডেন্টিটি ছিল না। তাই আমরা রিসিটের দেওয়া নাম্বারে ফোন করেছিলাম। তখন উনি বলল উনাকে চিনে না। তবে কয়েকদিন আগে উনি কানের এক জোড়া দুল বন্ধক দিয়ে 1010 টাকা নিয়েছিল। এছাড়া উনার বিষয়ে আর কিছুই জানে না। কিন্তু একটু আগে ঘটনাস্থলে আমরা একটা ফোন খুঁজে পেয়েছি যেটা বন্ধ ছিল। তবে আমরা ফোনটা চালু করার পর দেখি আপনার নাম পার্টনার দিয়ে সেভ করা এবং আপনার নাম্বার অনেকগুলো মিসড কল। তাই আমরা আপনাকে ফোন করেছি। আপনি কি উনার কিছু হন? তনু লোকটার কথা শুনে পাশে তাকাতেই দেখে আকাশ নাই। তনু বুঝে ফেলে এত সময় তার সাথে কেউ ছিল না। আকাশ 2 ঘন্টা আগেই রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আর সে নিজে নিজেই এত সময় একা একা বকবক করেছে। তনুর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সেই সঙ্গে তনু বিকট আওয়াজে এক চিৎকার, মা রে! মনে হচ্ছে যেন কেউ তনুর বুকে কিয়ে দিয়ে তার কলিজাটা জবরদস্তি বের করে নিচ্ছে। পাগলের মতন জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে। আর সেই সঙ্গে চিৎকার করে বলতে থাকে, আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার সত্যিকারত্বে ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি আমায় উচ্চ আসনে বসিয়েছ। আর আমি তোমায় মৃত্যু উপহার দিয়েছি। আজ আমি জেনে গেছি তুমি সেদিন টাকাগুলো কোথা থেকে পেয়েছিল। আমায় অনেক বড় সারপ্রাইজ দিয়েছিলে তুমি সেদিন। আর পরিশেষে আমিও তোমায় সারপ্রাইজ দিলাম অপমান আর লাঞ্ছনা করে। আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার পা ধরে নিজের ভুলের জন্য ক্ষমা চেতে চাই। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। প্লিজ ফিরে এসো আকাশ। তনু চিৎকার করে কান্না করছে আর পাগলের মতন প্রলাপ করছে। তনু হয়তো ভুলে গেছে যে একবার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেয় সে আর কখনোই ফিরে আসে না। সঠিক বেলা ফুরিয়ে গেছে। অবেলায় হাজারবার চাইলেও সেটা আর কাজে দিবে না। আর একটা প্রবাদ আছে, সব কিছুর সাথে আপোষ চললেও নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ চলে না। কিন্তু তনু আকাশের সেই আত্মসম্মানটাকে সকলের সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেজন্য আকাশ অভিমান করে মৃত্যুর সাথে আপোষ করেছে। আর কখনো সে ফিরবে না। হারিয়ে গেছে সে। আর অবেলায় মাথা ঠেকিয়ে কাঁদছে তনু। সমাপ্তি। আমি আগেই বলেছিলাম গল্পটা একদম ভিন্ন রকমের হবে। আর সেটাই হলো। জানি না গল্পটা কার কাছে কেমন লেগেছে। তবে আমি গল্পটাকে একটা শিক্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে চেয়েছি। কিছু সময় মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। সঠিকভাবে ভেবে দেখে না মানুষটার দোষ আছে কি নাই। তাই কেউ কারোর উপরে আক্রোশ মেটানোর আগে 100 বার ভেবে নিবেন। না হয় পরবর্তীতে আপনাকেই কষ্ট পেতে হবে।